সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সবাইকে ২৭ ফেব্রুয়ারি শুক্রবারের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ অনেকগুলো বিষয় রয়েছে। ইরান আমেরিকা জেনেভায় যে আলোচনা হলো সেই বিষয়ক খবর গুরুত্ব পাবে, সেই সঙ্গে যুদ্ধ প্রস্তুতির খবর রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য দিয়েছেন, সেই খবর রয়েছে। সেসব খবরে যাওয়ার আগে আমরা পাকিস্তান আফগানিস্তান সীমান্তের পরিস্থিতি নিয়ে ছোট্ট করে বলে আসি। সেটি হচ্ছে যে, আপনারা জানেন বৃহস্পতিবার রাতে পাকিস্তান ব্যাপক হামলা চালিয়েছে আফগানিস্তানে, এবং এই হামলাটি শুধু বৃহস্পতিবারই হয়নি। এই হামলা গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। পাকিস্তান গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছিল, বিমান হামলা, এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা গ্রামবাসী, নারী, শিশু এদেরকে নিহত হতে দেখেছি। কিন্তু পাকিস্তান দাবি করেছিল যে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির ঘাঁটি, যেটি আফগানিস্তানের ভেতরে অবস্থিত, তারা সেই ঘাঁটিতে হামলা চালিয়ে ৮০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। তেহরিকে তালেবান পাকিস্তান হচ্ছে পাকিস্তানের সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী, পাকিস্তানের ভাষায়, যাদের ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত। তারা আফগানিস্তানে থাকে, সেখানে প্রশিক্ষণ নেয়, মাঝে মধ্যে এসে পাকিস্তানে হামলা চালিয়ে যায়। ইসলামাবাদ দাবি করেছিল তারা তাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবে আমরা যে ছবি এবং ভিডিও দেখেছি সেখানে দেখা গেছে সাধারণ গ্রামবাসী নিহত হয়েছে। পাকিস্তানের এই হামলার ব্যাপারে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কড়া কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু বুধবার আফগানিস্তান পাকিস্তানের সীমান্ত এলাকায় পাল্টা হামলা চালিয়েছে এবং তাতে ৪০ থেকে ৫০ জন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে। এইবার পাকিস্তান তীব্রভাবে ক্ষেপে গেছে যে, আমি একটা হামলা চালিয়েছি, আমি বড় ভাই, আমার গায়ের জোর বেশি, তুমি কেন পাল্টা হামলা চালালে? তো বৃহস্পতিবার রাতে পাকিস্তান শুধু সীমান্ত এলাকায় থেমে থাকেনি, ডাইরেক্ট কাবুলে চলে গেছে। কারণ আফগানিস্তানের নিজস্ব যুদ্ধ বিমান যেমন নেই, তেমনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল বা নেই বললেই চলে। পাকিস্তানের যুদ্ধ বিমান বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার এবং পাকতিয়া, এই ৩ শহরে হামলা চালিয়েছে। এবং রাজধানী কাবুলের যেসব জায়গায় হামলা হয়েছে, হামলায় পুরো কাবুল শহর কেঁপে উঠেছে। এবং কাবুলের অধিবাসীরা বলেছেন যে তারা প্রথমে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেছেন এবং তারা ভেবেছিলেন যে ভূমিকম্প হয়েছে। এরপরে তাদের কানে শব্দ আসে, প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, এবং তারা বোঝেন যে হামলা হয়েছে, এবং তারা ধরেই নিয়েছেন যে হামলাটি পাকিস্তানের পক্ষ থেকে চালানো হয়েছে। এবং পুরো কাবুলের লাখ লাখ লোক তারা সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। আজকে দুপুরের পরে খবর এসেছে যে পাকিস্তানের ওই হামলায় তালেবানের যে শীর্ষ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুনজাদা, তিনি নিহত হয়েছেন। এই খবরটি কোনো কোনো গণমাধ্যমে এসেছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হয়নি যে তারা তালেবান নেতাকে হত্যা করেছেন, কিংবা আফগানিস্তানের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা এখন পর্যন্ত স্বীকার করা হয়নি। কিন্তু পাকিস্তানের যে মুড, তাতে মনে হয় যে তারা তালেবান নেতাকে হত্যা করেও থাকতে পারে। এবং আফগানিস্তানের রাজধানী কাবুলের তালেবানের সদর দপ্তরে যে হামলা হয়েছে, এই খবরটিও সঠিক। কাজেই মোল্লা আখুনজাদা নিহত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের যে উত্তেজনা সংঘর্ষের বাহ্যিক যে রূপ, যেটি গণমাধ্যমে এসেছে। কিন্তু এই দুটি মুসলিম দেশ, ভ্রাতৃপ্রতিম দুটি মুসলিম দেশ, যেখানে এই তালেবান এর আগের বার ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল পাকিস্তানের সহযোগিতায়, এবং তখন তালেবান এবং পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এবারও যে পাকিস্তানের সাথে তালেবান সরকারের সম্পর্ক শুরুতে খারাপ ছিল তা না। ২০২১ সালে যখন তালেবান মার্কিন বাহিনীকে হটিয়ে কাবুলের দখল নেয় ২০২১ সালের ১৫ই আগস্ট, তখনও কিন্তু পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক এতটা খারাপ ছিল না যেটা এখন হচ্ছে। তো এই যে সম্পর্কের অবনতিটি কেন হচ্ছে, এর পেছনে কারা রয়েছে, এই সংঘর্ষে থেকে কে ফায়দা লুটছে, কে বেনিফিটেড হচ্ছে, সেটি হয়তো সময় বলে দেবে। আপাতত অবস্থা দৃষ্টে বোঝা সম্ভব নয়। অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে
বাহ্যিক এইসব কারণে যুদ্ধটি হচ্ছে। রাশিয়া এই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে পাকিস্তান ও আফগানিস্তান আপনারা দুটি ভ্রাতৃপ্রতি মুসলিম দেশ, আপনারা দুই দেশেই রমজান পালিত হচ্ছে, আপনারা রমজানের যে সংযম সেটি প্রদর্শন করুন, যুদ্ধ হানাহানি বন্ধ করুন, প্রয়োজনে আমাদেরকে ডাকুন, আমরা মধ্যস্থতা করে আপনাদের সমস্যার সমাধান করে দেব, কিন্তু যুদ্ধটি বন্ধ করুন দয়া করে। তো ইরানকে, আমেরিকাকে মোকাবিলা করতে হচ্ছে, ইসরায়েলকে মোকাবিলা করতে হচ্ছে, সংঘাতময় পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হচ্ছে, তারপরেও প্রতিবেশী দেশ হিসেবে দুটি ইরানের প্রতিবেশী দেশ, আফগানিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে, পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। কাজেই ইরান এই পরিস্থিতি উপেক্ষা করতে পারে না, ইরান এখানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। এবারে আমরা চলে যাই জেনেভা আলোচনার দিকে। জেনেভায় গতকাল বৃহস্পতিবার 2 দফা আলোচনা হয়েছে এবং এর আগে যে 2বার আলোচনা হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে এবং জেনেভায় তার আগের সপ্তাহে আলোচনা হয়েছে। সেই 2 আলোচনার চেয়ে গতকালের আলোচনা ছিল অনেক বেশি সিরিয়াস এবং 2 পক্ষ অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে। সকালের দিকে আলোচনা হয়েছে টানা 4 ঘন্টা, আর বিকালের দিকে আলোচনা হয়েছে আরো 2.5 ঘন্টা, এবং বিকালের আলোচনাটি জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শেষ হয়েছে। আলোচনাটি যে সিরিয়াস ছিল সেটি বোঝা যায় টানা 4 ঘন্টার আলোচনা দেখে। 4 ঘন্টা আলোচনা, বাংলাদেশে এসএসসি এইচএসসি পরীক্ষা হয় 3 ঘন্টা। 3 ঘন্টা পরীক্ষা দিতে দিতে একজন পরীক্ষার্থী ক্লান্ত হয়ে যায়, এবং কোনো ক্লাস, কোনো জায়গায়, কোনো মাহফিল, কোনো ক্লাস, কোনো বৈঠক, কোনো মিটিং 4 ঘন্টা টানা চলতে থাকে, এরকম নজির খুব কম হয়। তাহলে 4 ঘন্টা ধরে আলোচনা একটানা হয়েছে কোনো বিরতি ছাড়াই, তাহলে বোঝা যায় যে আলোচনায় উভয় পক্ষ অত্যন্ত সিরিয়াস ছিল, এবং আলোচনায় যে তারা সিরিয়াস ছিল সেটি বোঝা যায় বিকালের আলোচনায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর যে প্রধান রাফায়েল গ্রোসি, তিনি বিকালের আলোচনায় যোগ দেন। IAEA হচ্ছে সেই সংস্থা যেটির দায়িত্ব বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু কর্মসূচির উপরে নজরদারি করা, যে কেউ যেন আর পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করুক, সেটি তারা নজরদারি করে এবং কাউকে পরমাণু অস্ত্র তৈরি করতে বাধা দেয়। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি তাদের পরমাণু অস্ত্র আছে, সেটি কোনো সমস্যা না, কিন্তু নতুন কেউ যেন অস্ত্র তৈরি করতে না পারে সেটি দেখে। যাই হোক, রাফায়েল গ্রোসি বিকেলের আলোচনায় যোগ দিয়েছেন এবং তিনিও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বুসাইদির মতো মধ্যস্থতা করেছেন। ইরানের প্রতিনিধি দল আলাদা রুমে ছিল, মার্কিন প্রতিনিধি দল আলাদা রুমে ছিল, এবং এই 2 প্রতিনিধি দলের মধ্যে মধ্যস্থতা করেছেন এই 2 কর্মকর্তা, একজন কূটনীতিক আর একজন হচ্ছে পরমাণু বিশেষজ্ঞ রাফায়েল গ্রোসি। আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় IAEA এর সদর দপ্তরে 2 দেশের টেকনিক্যাল টিম আলোচনায় বসবে। এটি কিন্তু আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। টেকনিক্যাল টিম কেন আলোচনায় বসবে? কারণ হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি একজন কূটনীতিক। আমেরিকার পক্ষ থেকে যে আলোচক এসেছিলেন, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ কিংবা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, এরা তো কূটনৈতিকভাবে তারা অত্যন্ত দক্ষ এবং বিভিন্ন সমস্যার সমাধান তারা করতে পারেন, কিন্তু পরমাণু কর্মসূচিতে কোন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ হবে, কোন মাত্রায় কতটুকু গেলে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে, কোন মাত্রা পর্যন্ত সীমিত রাখলে তৈরি করতে পারবে না, পরমাণু জ্বালানির দণ্ড কি জিনিস, জ্বালানি দণ্ড দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, চিকিৎসা খাতে কতটুকু লাগে, এই ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি, যেগুলো আমার জানার কথা না, আমিও জানি না, এই সমস্ত টুকটাক খুঁটিনাটি বিষয় নিয়ে যেন আলোচনায় উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা হতে পারে, মানে কূটনীতিকরা যেন একজন আরেকজনকে ভুল বোঝাতে না পারে। এই জন্য টেকনিক্যাল কমিটি, অর্থাৎ ইরানের পক্ষ থেকে পরমাণু বিশেষজ্ঞ যাবেন, পরমাণু বিজ্ঞানী যাবেন, আমেরিকার পক্ষ থেকে পরমাণু বিজ্ঞানী আসবেন, এবং IAEA তে তো পরমাণু বিজ্ঞানীরাই অবস্থান করছেন। এরা মিলে একটি রূপরেখা তৈরি করবেন, যে রূপরেখার ভিত্তিতে একটা চুক্তি হবে। তো এই কূটনৈতিক আলোচনার পাশাপাশি টেকনিক্যাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার এই পদক্ষেপকে জেনেভা আলোচনার একটি সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ কূটনীতিকরা এই বিষয়ে একমত হয়েছেন যে তারা এবার একটি চুক্তির দিকে যেতে চান, এবং চুক্তি করার জন্য
পরমাণু কর্মসূচির খুঁটিনাটি বিষয়গুলো চুক্তিতে আসা দরকার এবং সেই সিদ্ধান্ত যাতে বিশেষজ্ঞরা নিতে পারেন, পরমাণু বিশেষজ্ঞরা নিতে পারেন, সেজন্য এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার থেকে আলোচনা শুরু হচ্ছে। তো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন টেকনিক্যাল কমিটির আলোচনা চলবে সোমবার থেকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন যে আগামী বৃহস্পতিবারের আগেই আমাদের কূটনৈতিক প্রতিনিধি দলগুলোর মধ্যে আলোচনা চলবে। অর্থাৎ উনি যে তেহরান ফিরে এসেছেন, স্টিভ উইটকাপ ওয়াশিংটনে ফিরে গেছেন, তারা তাদের নিজ সরকারের সঙ্গে আলোচনা করে এই আলোচনার বিষয়বস্তুর ভিত্তিতে ফার্দার পরবর্তীতে কি আলোচনা করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আবার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার আলোচনায় বসবেন। অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দুটি আলোচনা লক্ষ্য করব, একটা ভিয়েনায় আর একটা হয়তো জেনেভায়। আর আরও একটু আশাব্যঞ্জক খবর হচ্ছে যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বুসাইদি, যিনি মধ্যস্থতা করছেন এবং যিনি কোনোভাবেই চাচ্ছেন না একটা যুদ্ধ হোক, তিনি জেনেভা থেকে গতকাল সরাসরি ওয়াশিংটনে উড়ে গেছেন এবং ওয়াশিংটনে তিনি আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে কথা বলবেন এবং তিনি এই আলোচনার অগ্রগতি তাকে জানাবেন। এবং এই বুসাইদির ওয়াশিংটন সফরেও মনে হচ্ছে যে আলোচনাটি এখন আর সাধারণ পর্যায়ে নেই, আলোচনা সিরিয়াস পর্যায়ে উপনীত হয়েছে। অর্থাৎ সংলাপের মাধ্যমে রাজনৈতিক উপায়ে ইরান এবং আমেরিকার মধ্যে তাদের সমস্যার সমাধানের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ওদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, যিনি ডেমোক্রেট দলের একজন আইন প্রণেতা, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে তিনি একদম সরাসরি এই শব্দটি ব্যবহার করেছেন যে এটি হচ্ছে একটা অথর্ব প্রেসিডেন্ট। আমি পাগলা ট্রাম্প বলি, তিনি অথর্ব ট্রাম্প বলেছেন। এই অথর্ব ট্রাম্প 2015 সালে সেই চুক্তি থেকে আমেরিকাকে বের করে নিল যেই চুক্তিটি করেছিলেন আমাদের প্রেসিডেন্ট বারাক ওবামা। ন্যান্সি পেলোসি বলছেন যে বারাক ওবামা অত্যন্ত সাফল্যের সঙ্গে ইরানের সঙ্গে চুক্তিটি করেছিলেন এবং এই চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র থেকে বহু দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ ওই চুক্তিতে বলা হয়েছিল ইরান 3.75 মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এবং তাতে ইরানের বেসামরিক প্রয়োজন মিটে যেত, ইরান কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারতো না। এবং যতদিন ট্রাম্প এই চুক্তি থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন ততদিন পর্যন্ত ইরান সত্যি ওই মাত্রা বহাল রেখেছিল। এমনকি ট্রাম্প বেরিয়ে যাওয়ার পরেও ইরান 2-3 বছর অপেক্ষা করেছে যে তারা ফিরে আসে কিনা সেই আশায়। বারবার ইরান হুমকি দিচ্ছিল যে আমরা কিন্তু এই মাত্রা 3.75 থাকবো না, আমরা কিন্তু বাড়াবো। এবং শেষ পর্যন্ত আমেরিকা বা ইউরোপীয় দেশগুলো ফিরে না আসায় ইরান বাড়িয়ে দিয়েছে এবং বাড়াতে 60 মাত্রায় গিয়েছে। ন্যান্সি পেলোসি বলছেন যে চুক্তি থেকে অথর্ব ট্রাম্প আমেরিকাকে বের করে দিল, সেই চুক্তিতে আবার কেন সে যাওয়ার জন্য আলোচনা শুরু করেছে? আর যদি আলোচনা শুরুই করে থাকে তাহলে আবার হুমকি কেন দিচ্ছে হামলা করার? এবং আমেরিকাকে কেন বর্তমানে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে কেন একটা অপ্রয়োজনীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? এটি ন্যান্সি পেলোসি বলেছেন। সেই সঙ্গে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইন প্রণেতা তারা একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন আগামী সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষে, যেখানে সিদ্ধান্ত হবে যে ট্রাম্প একক সিদ্ধান্তে যেন ইরানে হামলা চালাতে না পারেন। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, তাই তার হাতে ব্যাপক ক্ষমতা। তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একক সিদ্ধান্তে যে কোনো কাজ করে বসতে পারেন, আইনগতভাবে তিনি কোনো বাধার সম্মুখীন হবেন না। কিন্তু মার্কিন কংগ্রেস যদি কোনো বিল পাশ করে যে এই কাজটি করার জন্য কংগ্রেসের অনুমতি নিতে হবে, তখন কিন্তু আর তিনি সেটি একক সিদ্ধান্তে করতে পারবেন না। তো মার্কিন কংগ্রেস এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে ট্রাম্প যেন ইরানে একক সিদ্ধান্তে হামলা চালাতে না পারে। আগামী এক সপ্তাহের মধ্যে এই বিল যদি পাশ হয়, তার আগে যদি হামলা চালিয়ে বসে তো বসলই, তা না হলে এরপরে ইরানে হামলা চালানো ট্রাম্পের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এখন ট্রাম্প দেখেন উভয় সংকটের মধ্যে পড়েছেন। উভয় সংকট বললে ভুল হবে, উভয় বলতে দুটি সংকট। তিনি আসলে বহুমুখী সংকটে পড়েছেন। মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাক আগ্রাসনের সময় যে পরিমাণ সামরিক সম্ভার এবং সেনা মোতায়েন করা হয়েছিল, তারপরে গত 23 বছরে এত বিশাল সংখ্যক সামরিক সরঞ্জাম জড়ো করা হয়নি যেটা এখন হয়েছে। অর্থাৎ ইরানকে হামলা করার জন্য এটি আনা হয়েছে। এমনভাবে হুমকি দেওয়া হচ্ছে গত এক মাসের বেশি সময় ধরে। এখন যদি হামলা না করে ট্রাম্পকে ফিরে যেতে হয়, তাহলে ট্রাম্প মারাত্মক লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়বেন।
হামলা করলে এখানে তিনি সাময়িক হামলা করে যে চলে যাবেন তাতেও বিপত্তি রয়েছে, কারণ ইরান তার সামরিক শক্তি এতটি শক্তিশালী করেছে যে সে আমেরিকাকে ছেড়ে দেবে না। ফলে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে আটকা পড়তে হবে, কিন্তু সেই যুদ্ধের জন্য উপযুক্ত কোনো কারণও ট্রাম্পের হাতে নেই যে আমেরিকার জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে, মার্কিন জনগণকে তিনি বোঝাবেন যে তোমাদের নিরাপত্তার জন্য আমি একটি যুদ্ধে জড়িয়েছি। না, সেরকম কিছু হয়নি। ইরান আমেরিকাকে হামলা করতে যায়নি, ইরান পরমাণু অস্ত্র তৈরি করেনি, ইরান কারো কোনো অনিষ্ট করেনি। তাহলে কেন তুমি এখানে এসেছো হামলা চালাতে? অন্যদিকে আলোচনায় তিনি বসেছেন, পরমাণু আলোচনায়, যে আলোচনার মাধ্যমে এখন থেকে 11 বছর আগে স্বাক্ষরিত একটি চুক্তি থেকে তিনি আমেরিকাকে বের করে নিয়েছিলেন। তার মানে হচ্ছে সেই 2015 সালের যে চুক্তিটি থেকে তিনি আমেরিকাকে বের করে নিয়েছিলেন তার চেয়ে বেটার কোনো চুক্তি যদি তিনি এখন করতে না পারেন তাহলেও তিনি লজ্জার মধ্যে পড়বেন। তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে তুমি যে চুক্তিটি করেছো তার চেয়ে তো আগেরটাই ভালো ছিল, কিংবা এটি তো সেই আগেরটির মতনই, তাহলে ওইবার বেরিয়ে গিয়ে এখন আবার কেন চুক্তি করলে? পাগলা ট্রাম্প, অথর্ব ট্রাম্প কি পরিমাণ ঝামেলার মধ্যে পড়েছে সেটি এখানে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই আলোচনা এবং এই ধরনের কূটনৈতিক উদ্যোগ যখন ওমান নিচ্ছে তখন সৌদি আরব কি করেছে দেখুন। সৌদি আরব বলেছে যে যদি যুদ্ধ শুরু হয় আমেরিকার সাথে ইরানের, তখন ইরানের জ্বালানি উৎপাদন ব্যাহত হবে, ইরান তেল রপ্তানি করতে পারবে না এবং আরও কিছু দেশ হয়তো রপ্তানি করতে পারবে না। ওই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের রপ্তানি ব্যাহত হবে। তখন আমরা কি করব, আমি সৌদি আরব তেলের উৎপাদন বাড়িয়ে দেব যাতে আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি না পড়ে। এই সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে এবং সেখানে 2 ডজন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আমেরিকার 2 ডজন যুদ্ধ বিমান অবতরণ করেছে সম্প্রতি, এবং এখান থেকে হামলা হলে এই সৌদি আরবের ভূমি থেকে বিমানগুলো উড়ে এসে ইরানে হামলা চালাবে। এই হচ্ছে মুসলিম বিশ্বের নেতা এবং 2 হারাম আইনের শরীফ আইনের খাদেম সৌদি সরকারের বক্তব্য। আজকের আলোচনা শেষ করব একটি প্রসঙ্গে, সেটি হচ্ছে যে আমি একটু আগে বললাম যে মার্কিন জনগণের সামনে এটি প্রমাণ করতে হবে যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এটি যদি ট্রাম্প প্রমাণ করতে পারেন তখন তিনি চরম দুরবস্থার মধ্যেও একটি যুদ্ধ শুরু করতে বা যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। 2003 সালে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে আগ্রাসন চালিয়েছিলেন, তখন তিনি দাবি করেছিলেন এবং ব্যাপকভাবে মার্কিন গণমাধ্যম এবং ব্রিটিশ সরকার, টনি ব্লেয়ার তৎকালীন প্রধানমন্ত্রী, তারা সবাই মিলে এই আবহ তৈরি করতে পেরেছিলেন যে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, সেই অস্ত্র ধ্বংস করতে হবে, তা না হলে এই গণবিধ্বংসী অস্ত্র গোটা বিশ্বের নিরাপত্তা হুমকিগ্রস্ত করে তুলেছে। কিন্তু পরবর্তীতে ইরাকের কোথাও তন্ন করে খুঁজেও তারা গণবিধ্বংসী অস্ত্র পায়নি এবং গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পাওয়ার কোনো নাটকও তারা সাজাতে পারেনি। তো তখন জর্জ ডব্লিউ বুশ প্রচন্ড সমালোচনার মুখে পড়েছিলেন যে কি হলো। এখন ট্রাম্প নতুন করে বুলি শুরু করেছেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে সেটি এখন তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে, যেই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার ভূখণ্ডে আঘাত হানা যায়। আমেরিকার ভূখণ্ডে যদি আঘাত আনতে পারে তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তো মার্কিন জনগণ, তোমরা দেখো, আমি তোমাদের নিরাপত্তা রক্ষার কারণে আমি ইরানে হামলা চালিয়েছি। এরকম একটি ভাব ট্রাম্প এখন তৈরি করার চেষ্টা করছেন, যদিও ইরানের পক্ষ থেকে কখনোই বলা হয়নি, দাবি করা হয়নি যে তাদের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে তারা আমেরিকায় হামলা চালাতে পারে। তো সার্বিকভাবে আমি আশা করছি যে গত 24 ঘন্টার একটা পরিস্থিতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ, জেনেভা আলোচনা ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। কথা হবে আবার আগামীকাল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।